মাটিতে পড়ে আছে পিহু, চেয়ারটা তার পায়ের উপর। পিহুর হাতে তোয়ালে জড়ানো। পিহু সেন্সলেস। সাদি দৌড়ে গিয়ে পিহুকে জড়িয়ে ধরে, বুকের সাথে চেপে ধরে হাতের পালস চেক করে। না, সব কিছু ঠিক আছে। আতিয়া বেগমও খুব ভয় পেয়েছিলেন। তিনি এখনও বুঝে উঠতে পারছেন না পিহুর এমন কি কষ্ট লাগলো যে পিহু সুইসাইডের মতো ভয়াবহ একটা কাজ বেছে নিতে গেল। সাদির খুব রাগ হলো তাকে এমন টেনশনে ফেলার জন্য। মনে হচ্ছিল তুলে এখনই এক আছাড় দিতে। যদি কোনো ভুল করে বসতো আজ। পিহু কি তার কথা ভেবেছে একবারও? সে কি নিজেকে ক্ষমা করতে পারত? আতিয়া বেগমের কথায় সাদির হুঁশ আসে। সাদি পিহুকে বিছানায় শুইয়ে দেয়। সব কিছু ঠিক আছে, গায়ের তাপমাত্রা বেশি, হয়তো জ্বর আসছে। সাদির এক মুহূর্তে পিহুকে রেখে যেতে ইচ্ছে করছে না, তবে ভিজে অবস্থায় থাকলেও সে জ্বরে পড়বে। সাদি আতিয়া বেগমকে বসতে বলে রুম থেকে বেরিয়ে তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আবার পিহুর রুমে চলে এসেছে। আতিয়া বেগম বেশ অবাক হলেন সাদির এমন তাড়াহুড়োয়। যে ছেলে পিহুকে সহ্য করতে পারে না তার আজ হলো কি? দৌড়ে গিয়ে 2 মিনিটের মধ্যে জামা কাপড় পাল্টে চলে আসলো। তবে এখন এসব ভাবার সময় নেই, মেয়েটার জ্ঞান ফেরানো জরুরি। আতিয়া বেগম সাদিকে কিছু বলতে যাবে তার আগে সাদি পিহুকে ডাকতে শুরু করলো। গ্লাস থেকে কয়েক ফোঁটা পানি নিয়ে পিহুর চোখে মুখে দিতেই পিট করে চোখ খুলল। সাথে সাথে ব্যথায় সারা শরীর বিষিয়ে উঠল। চোখগুলো খুলে রাখতে পারছে না, জ্বালা করছে। পিহুকে চোখ খুলতে দেখে আতিয়া বেগম আবারও কিছু বলতে যাবেন, তার আগে সাদি আতিয়া বেগমকে বলে উঠলেন, আম্মু, ও সকাল থেকে কিছু খায়নি, জ্বর এসেছে, ওকে খেতে দাও। কিন্তু বাবা, ও এমন ভয়াবহ কাজ কী জন্য করতে যাচ্ছিল? ও সুস্থ হোক, তখন শুনবো। এখন ওকে খাইয়ে ওষুধ দিতে হবে। আচ্ছা, আমি নিয়ে আসছি, তুই এখানে বস, কোথাও যাস না আমি না আসা অব্দি। আচ্ছা যাও। আতিয়া বেগম চলে যেতেই সাদি পিহুর পিট পিট করে খোলা চোখের দিকে দৃষ্টি রাখলো। তারপর পিহুর পুরো কাছে গিয়ে চোখের দিকে তাকিয়ে রইল। পিহুর একটুকু শক্তি নেই কথা বলার, জ্বর চলে এসেছে গায়ে প্রচুর। সাদিকে দেখে পিহুর চোখ বেয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। সাদি সে পানির দিকে তাকায়, তারপর পিহুর কানের কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, তোর চোখে কত পানি, আমিও দেখে ছাড়ব সুইটহার্ট। সাদির কথায় জ্বর নিয়ে কেঁপে ওঠে পিহু। সাথে সাথে চোখ বুঝে নেয় খুব কান্না আসছে তার। তবে কান্না করলেও কষ্ট হচ্ছে, চোখ যন্ত্রণা করছে, মাথাটাও ধরেছে। সাদি পিহুর কানের কাছে আবারও ফিসফিস করে বলে, আজ যে কাজটা করতে যাচ্ছিলি, এর শাস্তি তোকে পেতেই হবে। হিসেবের খাতা তোলা রইল, সময় মতো হাল খাতা করব, সুইটহার্ট। পিহু শুনল, তবে কোনো রেসপন্স করলো না। সে চোখ মেলে আতিয়া বেগমের চোখে পানি দেখছে। কি সাদির মতো সেও ভুল বুঝছে? বুঝবে বা না কেন, সে তো সেভাবেই ছিল, তবে উদ্দেশ্য ভিন্ন ছিল। পিহু তখন ফ্যানে তোয়ালে বাঁধানোর ফ্যানে একটা ফড়িং বসে থাকতে দেখে। পিহুর কষ্টের মাঝে হাসি ফুটে ওঠে, কারণ সে ফড়িংয়ের পঞ্চদেশে সুতো বেঁধে নিজের ফুল গাছের সাথে কিছুক্ষণ বেঁধে রাখে। এই কাহিনী শুধুমাত্র পিহু, অতীত কেউ জানে না। পিহু মূলত ফড়িং ধরার জন্যই চেয়ার নিয়ে খাটের উপর রেখেছিল। তবে ফড়িং ধরার আগে সে আল্লাহর কাছে মাপ চেয়েছিল। তবে আল্লাহ হয়তো মাপ করেনি, তাই ফড়িংটা উড়ে যায় আর পিহু পা পিছলে নিচে পড়ে, যদিও বিছানায় পড়েছিল, তবে তারপর চেয়ারে নিয়ে আবারও নিচে পড়েছে। তবে বাড়ির লোক অন্য কিছু ভাবছে। পিহু এখন চিন্তিত। মামুনি জিজ্ঞাসা করলে সে কি উত্তর দেবে? এমনিতেও খুব কষ্ট পেয়েছে, যাই বলুক না কেন পিহুর পিঠে আজ 2 কাপ বসবেই। পিহুর মাজায় খুব লেগেছে, চোখ বন্ধ করে দম আটকে আসে। তবে মনে আফসোসও লাগছে ফড়িংটাকে ধরতে না পারার জন্য। আর এই ফড়িংয়ের জন্য সাদি আর মামুনি ভাবছে সে মরে যেতে চেয়েছিল। হতবাও জেনে গেছে তিনিও হয়তো কষ্ট পেয়েছে। কিন্তু বাড়ির লোক কি বুঝলো তা পিহুর স্ট্রং, এমন কাজ সে করবে না। ফাফাও নিজের জীবনটা নষ্ট করবে? পিহুর নিজস্ব ডায়েরিতে একটা নিজের পছন্দের লাইন আছে, যেটা পিহুর খুব পছন্দের লেখা। কেউ আমাকে কষ্ট দিলে তুমি তাকে ভালোবেসে দাও, আর কেউ তোমাকে কাঠি দিলে তাকে আখড়াওয়ালা কাপাবাস পুড়ে দাও। পিহুর মন খারাপ থাকলেই লাইনটা পরে সাথে হাসি চলে আসে। এখনও তাই হলো। সাদি সেই কখন থেকে চোখ বুজে থাকা পিহুর দিকে তাকিয়ে আছে। হঠাৎ পিহুর ঠোঁটে হাসি দেখে সাদির ভুরু কুঁচকে যায়। মেয়েটা কি ঘুমিয়ে পড়লো নাকি? তাকে দেখছে বাজে দেখাচ্ছে, কি জানি হাসলো কেন? সাদি বুঝতে পারছে না। পিহু হুটহাট নিজের ডায়েরিতে উল্টাপাল্টা লাইন লিখে সেটা কাব্যিক রূপ দেওয়ার চেষ্টা করে। এতে সে সফলও হয়, নিজেকে নিজের কাছে প্রাউড ফিল হয়। চোখ বুঝে এসব ভাবার মাঝে আতিয়া বেগম খাবার নিয়ে আসে। সাদি বলতে যাবে খাইয়ে দেওয়ার কথা, তার আগে আতিয়া বেগম সাদির হাতে প্লেটটা নিয়ে বলে, আমি এসে খাওয়াইছি,
তোর আব্বু টেবিলে বসে আছে, আমি খাবার দিয়ে আসি, রাখ এখানে। আতিয়া বেগম চলে গেলেন। আতিয়া বেগম যাওয়ার দিকে তাকিয়ে সাথী এক দৃষ্টিতে তাকিয়ে রইল। আতিয়া বেগম চোখের আড়াল হতেই সাথী খাবারের প্লেট হাতে নিয়ে পিহুর মাথার কাছে বসলো। পিহুকে উঠতে বললেও উঠছে না, চিত হয়ে শুয়ে আছে। পিহু মনে মনে প্রতিজ্ঞা করে যাই হোক, এই লোকের ডাকে সাড়া দেবে না। সাথী বেশ বুঝতে পারছে পিহু ইচ্ছে করেই তার ডাকে সাড়া দিচ্ছে না। সাথীর রাগ হয়। কেউ যখন ইচ্ছে করে ইগনোর করে তখন রাগ তো উঠবেই। সাথী খাবারের প্লেট বেড সাইড টেবিলে রাখবে। পিহুকে আবার ডাকলো উঠে বসার জন্য, তবে পিহু উঠল না। সাদী পিহুকে উঠানোর জন্য পিহুর বাহুতে হাত দিতেই পিহু নড়ে চড়ে উঠে সরে যায়। সাদী এতে অপমান বোধ করে। একটা পিচ্চি মেয়ে তাকে এড়িয়ে চলার চেষ্টা করছে, এটা সাদীর ইগোতে লাগলো। সাদী এক টানে পিহুকে বসিয়ে দেয়। পিহু সরে যেতে চায়, আবার শুয়ে পড়তে চায়, তবে সাদী তার আগে পিহুকে নিজের কোলের মধ্যে বসিয়ে নিয়েছে। শক্তিশালী সাদের কাছে ছোট্ট পিহুর শক্তি নিতান্তই তুচ্ছ। তার উপর জ্বর। পিহুর পিঠ গিয়ে ঠেকে সাদের বুকে। সাদী পিহুকে এক হাত দিয়ে জড়িয়ে অন্য হাত দিয়ে খাবারের প্লেট পাশে এনে খাবার মেখে পিহুর মুখের সামনে ধরে, তবে পিহু মুখ ফিরিয়ে নেয়। সাদী ধমক দিতেও যখন কাজ হয় না তখন সাদী এক হাত দিয়ে পিহুর গাল চেপে করে হা করিয়ে গালে খাবার পুড়ে দেয়। পিহু না চাইতেও গিলে নেয় চুপচাপ। পিহু খাচ্ছে, সাদীও চুপচাপ খাওয়াচ্ছে। কিছুক্ষণ পর পিহু বলল আর খাবে না। সাদীও জোর করলো না, ওষুধ দিল, পিহু খেয়ে নিল। সাদী টিস্যু দিয়ে পিহুর মুখ মুছিয়ে দিতে গেলে পিহু ওড়না দিয়ে মুছে শুয়ে পড়ে। সাদী পিহুর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। হ্যাঁ, তার রাগ বেশি, অল্পতেই রেগে যায়, তবে সে কি করবে, অন্য মানুষের সাথে যেমন তেমন পিহুর সাথে বেশি। সাদী প্লেট নিয়ে নিচে চলে গেল ডাইনিংয়ে। কেউ নেই আতিয়া বেগম মনে হয় ঘরে। সাদী সেই সুযোগে নিজের খাওয়া কমপ্লিট করে নিল। পিহু ঘুমিয়েছে অনেকক্ষণ। আতিয়া বেগম এসেছিলেন খাওয়াতে, তবে সাদী খাইয়েছে শুনে যতটুকু না অবাক হয়েছে তার চেয়ে বেশি খুশি হয়েছেন। যাক, তার রাগী ছেলেটা মেয়েটার প্রতি একটু মায়া হয়েছে। সাদী পিহুর মাথায় কাছে বসে বসে মোবাইল স্ক্রলিং করছে। পিহুর জ্বরের তাপমাত্রা বেড়েছে, ডাবল কম্বল নিয়েও কাঁপছে। কাঁপা কাঁপা অবস্থায় জ্বর নিয়ে পিহু কি যেন বিড়বিড় করছে। সাদীর কানে আবসা আবসা গেল। সাদী কপাল গুটিয়ে পিহুর দিকে তাকিয়ে দেখলো জ্বরের কারণে ভুল বকছে। সাদী আস্তে করে পিহুর মুখের কাছে কান দিয়ে যেতেই শুনতে পেল পিহুর জড়ানো কণ্ঠস্বর। আমি আপনাকে ঘৃণা করি ডাক্তার সাহেব, আপনি আমারে খালি মারেন, আমি মরে যাব। আপনি কেন মরেন? আপনাকে আমি মাফ করব না। বলেই পিহু ঘুমের মাঝে ঠোঁট উল্টায়। সাথী সেদিকে তাকিয়ে রয় বেশ কিছুক্ষণ, তারপর নিজের পিহুর দিকে ঝুঁকে পিহুর মুখে পড়ে থাকা চুলগুলো হাত দিয়ে কানের পাশে গুজে দিয়ে পিহুর দিকে তাকিয়ে বলে ওঠে, তোর এই ছোট্ট হৃৎপিণ্ডে যদি নিজের নাম খোদাই করতে না পেরেছি, তবে আমিও ডাক্তার সাদিয়া চৌধুরী না, সুইটহার্ট। সময় চলে গেছে বিরতিহীন নদীর স্রোতের মতো। সেকেন্ড ফুরিয়ে মিনিট, তারপর ঘন্টা, অবশেষে দিন। দিনের পর দিন মিলিয়ে সপ্তাহ পার হয়, কয়েক সপ্তাহ মিলে মাস। সকাল হয়, সূর্য ওঠে, মানুষজন নিজেদের কাজে বেরিয়ে পড়ে। রাত হয়, বিশ্রাম নেই। দু চোখের পাতা মিলিয়ে পাড়ি জমায় ঘুমের দেশে। সেদিনের পর কেটে গেছে 7 মাস। এ 7 মাসে শুধু ক্যালেন্ডারের পাতা বদলায়নি, বদলে গেছে চৌধুরী বাড়ির পরিবেশ, দুটো মানুষের জীবন। সামনের মাসে পিহুর বোর্ড এক্সাম শুরু। পড়াশোনায় বেশ মনোযোগ দিয়েছে, তবে মনের গভীর বিষাক্ত ক্ষতে সেই দিনটার কথা মনে পড়লে আজও গা শিউরে ওঠে পিহুর। সেই দিনের কথা মনে পড়লে পিহুর চোখের পানি যেন বাঁধহীন হয়ে যায়, চোখ দিয়ে টলমলি অশ্রু গড়ায়। দরজায় টোকা পড়তেই পিহু ভাবনা থেকে বেরিয়ে আসে। পিহু ফিরতেই চোখে পড়ে জেরিনকে দাঁড়িয়ে থাকতে। এতক্ষণে ভাবনার পিহুর চোখের কোণে পানি জমেছে। বাম হাতের তালু দিয়ে চোখ মুছে মৃদু হেসে বলে, এ কি, দাঁড়িয়ে আছিস কেন, ভেতরে আয়। জেরিন হয়তো এই কথাটা শোনার জন্যই দাঁড়িয়েছিল। জেরিন ভেতরে এসে পিহুর সামনাসামনি বিছানায় বসে। বিছানার দুপাশে 2 হাত রেখে হাতে ভর দিয়ে পিহুর উদ্দেশ্যে বলে, কিরে পিহু রানী, সারাদিন পড়িস নাকি? পিহু হালকা হেসে বলে, আরে ধুর, এইমাত্র পড়তে বসলাম, আর তুই এলি। আচ্ছা, ভাইয়া কই? কোন ভাইয়া? আমার পিহু রানীর একমাত্র জামাই, মানে আমার ভাইয়া, বুঝলা? জেরিন পিহুর গাল টেনে দিয়ে আলতো করে কথাটি বলে। পিহু জেরিনের কথার কোনো রিয়েকশন না দিয়ে বলে, সেই সকালে বেরিয়েছে, এখনও খোঁজ নেই, ফোনটাও বাড়িতে ফেলে গেছে। মানে? জেরিন একটু অবাক হয়। আমারে পড়তে বসতে বলে বেরিয়ে গেছে, আর বলল তুই আসবি, সন্ধ্যা অবধি থাকতে বলছে। হ্যাঁ, ভাইয়া আমাকে ফোন করে আব্বুকে বলে মানিয়ে নিয়েছে, এখন রাতে থাকলেও সমস্যা নেই পিহুরানি। জেরিনের কথায় পিহু স্মিথ হাসে, তবে মনটা খুব খারাপ। জেরিনের বুঝতে একটু অসুবিধা হয় না, বুঝে যায় চঞ্চল পিহুর মন খারাপ। তাই জেরিন পিহুর গালে হাত রেখে বলে,
কি হয়েছে, মন খারাপ? পিহু হাসল যেন, তারপর বলল, যার মন তাকেই গলা টিপে মেরে ফেলা হয়েছে তার কি আবার মন খারাপ হয়? পিহুর কথা শুনে জেরিনের বুকের মাঝেও কেমন একটা শূন্যতা তৈরি হলো। আসলেই মেয়েটার প্রচণ্ড কষ্ট, যে কষ্টের এক ভাগ জেরিন পেলে হয়তো তাকে জীবিত পাওয়া যেত না। জেরিকে পিহুকে উঠিয়ে বিছানায় নিজের পাশে এনে বসায়, তারপর নিজের বুকে জড়িয়ে নেয় নিজের কলিজার বান্ধবীকে। পিহুর চুলের ভাঁজে হাত বুলিয়ে বুলোতে জেরিন বলে ওঠে, যা হওয়ার হয়ে গিয়েছে, সব ভুলে যা, আর কষ্ট পাস না। তুই ভুলে যেতে বলছিস? কি ভুলবো আমি? মুহূর্তেই পিহুর চোখ ভিজে যায়। আসলেই কি সব ভুলে থাকা যায়, নাকি ভোলা যায়? কিছু কিছু জিনিস খুব কাঁদায় মানুষকে। দেখতে পিহু কল্পনায় ডুব দেয় সেদিনের ঘটনায়। পুরো 3 দিন পর জ্বর থেকে উঠেছে পিহু। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই, চোখগুলো বসে গেছে, চোখের নিচে কালো হয়ে গেছে, চুলগুলো কেমন এলোমেলো হয়ে গেছে, শরীরটাও যেন আগের চেয়ে শুকিয়ে গেছে। এই 3 দিন সাদে 1 ঘন্টার জন্য হলেও বাইরে যায়নি। অতি জরুরি হলে হসপিটালে গিয়েছে, কাজ মিটিয়ে চলে এসেছে। ডাক্তার এসে স্যালাইন দিয়েছিল, ওষুধও দিয়েছে। এই 3 দিনের পিহুর পাশে প্রায় সব সময় সাদে ছিল। সাদের এমন পরিবর্তন দেখে বেশ অবাক হয়েছিল আতিয়া বেগম, সাথে খুশিও হয়েছিল যে অন্তত মেয়েটাকে আর না যেন মার খেতে না হয়। পিহু ক্লান্ত দুর্বার শরীর নিয়ে রুম থেকে বের হয়। আজ বাড়িতে মেহমান আসবে শুনেছে, তবে কারা আসবে জানে না। সকাল থেকে আতিয়া বেগম রান্নায় ব্যস্ত। ইলিয়াস চৌধুরী সোফায় বসে খবর দেখছেন টিভিতে। সকাল 9টায় তাজা খবর, সাদী নাক ডেকে নিজের রুমে ঘুমাচ্ছে। এই 3 রাত তার চোখে ঘুম ছিল না। হুট করে পিহু নামক মেয়েটা তার হৃদয়ে সফট জোনে বাসা বেঁধে নিয়েছে। তবে সাদির রাগ কমেনি এখনো। পিহু কেন এত বড় কাজ করতে গেছিল তার জবাবদিহি সে নিবেই, সাথে থাপড়ে ওর মুখের আকৃতি বদলে দিবে। বাইরে বৃষ্টি পড়ছে এখনো, তাই পরিবেশটা বেশ ঠান্ডা। সাদির ঘুম আরও গাঢ় হলো। কমফোর্টারটা মুখের উপর পর্যন্ত তুলে এক পাশ ফিরে ঘুমিয়ে গেল আবারও। পিহু ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। সুস্থ থাকলে সে পিহু 1 মিনিটে নামে, অসুস্থ অবস্থায় প্রায় 10 মিনিট লাগিয়ে দিয়েছে। পিহু ধীরে ধীরে সোফার কাছে গিয়ে থামে, তারপর ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, চাচ্চু কেমন আছো?